এই আয়করটা আমাদের দেশে কিভাবে চলে এসেছে এটা একটু আপনারা দেখেন। ইনকাম ট্যাক্সটা আমাদের দেশে কিন্তু একদিনে আসেন। প্রথম আমরা ইনকাম ট্যাক্স সম্পর্কিত আইন পাই 1860 সালে। এখন 1860 সালে যে আইনটা পেয়েছি, এটা কিন্তু একটি ইনিশিয়াল ডিসিশন ছিল। কারণ কি, আপনারা সবাই অবগত আছেন, আমরা সবাই ছোটবেলায় পড়ে এসেছি যে 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল। সকলের বইতে আছে, ইতিহাসের বইতে আপনারা পড়েছেন, বা এই যে সমাজ বিজ্ঞান যেটা বই ছিল, এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইগুলোতে কিন্তু আমরা পড়েছি যে আমাদের এই সময় 1857 সালে যে সিপাহী বিপ্লব, বিপ্লব হওয়ার কারণে তখন তো আহ ব্রিটিশ শাসন ছিল এই অঞ্চলগুলোতে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উপমহাদেশ। তা এই ব্রিটিশদের যে রাজস্ব ভান্ডার আছে, সেই রাজস্ব দেখা গেল ঘাটতি রয়েছে। তখন কিন্তু আমাদের এখনো ইনকাম ট্যাক্স ছিল না এই সাবকন্টিনেন্টে। দেখা গেল কি, তারা রাষ্ট্র যে খরচ রয়েছে, তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, এটা মিটাবার মতো অর্থ তাদের রাজস্ব কোষাগারে নেই। তখন তারা চিন্তা করলো যে আমি আমরা তাহলে কিভাবে এটাকে আমরা ওভারকাম করতে পারি। এই চিন্তাধারা থেকেই তারা কিন্তু তখন একটি আইন করে দিল, এটার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তাই এই আইনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি বলবেন যে কেন গুরুত্বপূর্ণ, কারণ কি, যে এই আইনটা অবশ্যই তড়িঘড়ি করা করা হয়েছিল, এটাতে কোনো সন্দেহ নাই। উইদিন 3 ইয়ার্স এর মধ্যে, কারণ ব্রিটিশরা সাধারণত 2-3 বছরে একটি আইন তৈরি করে ফেলে। 2-3 বছরে যদি একটি আইন তৈরি করে ফেলে, ব্রিটিশদের অনেক আইন আছে যেগুলো তৈরি করতে 100 বছর লেগেছে। এজন্য তো কমন ল কান্ট্রি বলা হয়। তো এই যে তড়িঘড়ি করে আইন করা, এক্ষেত্রে আমরা দেখলাম যে ইনকাম ট্যাক্স আইন সেরকম একটা আইন। তখন পার্লামেন্টের জেমস উইলসন, তিনি এই আইনটি উত্থাপন করলেন এবং পাশ হলেন। সেই আইনে কিছু বেসিক প্রিন্সিপাল ছিল, যেটা আমাদের বর্তমান আইনেও দেখবেন একই রকম ভাবে রাখা। যেমন, আইনটি যখন করা হয় তখন একটা সিদ্ধান্ত ছিল যে আমরা ট্যাক্সটা সকল ব্যক্তির কাছ থেকে কালেক্ট করব। এই ট্যাক্সটা হবে একটি ইকুইটি বেস ট্যাক্স, যা ভ্যাটের মতো হবে না। যেমন ভ্যাটটা সকল ব্যক্তির কাছ থেকে সমহারে আদায় করা হয়। অর্থাৎ ধরেন এই যে মোবাইলটা আপনি যদি মার্কেট থেকে পারচেস করেন, আপনার কাছ থেকেও যে ভ্যাট কালেক্ট করা হবে। যদি খুবই দরিদ্র একজন ব্যক্তি পারচেস করে, তার কাছ থেকেও ঠিক 15% ভ্যাট কালেক্ট। আবার যদি শিল্পপতি পারচেস করে, তার কাছ থেকেও 15% কালেক্ট। সকলের জন্য সমহারে আমাদের কিন্তু ভ্যাটটা অ্যাপ্লিকেবল। এখানেও তারা বললো না, ট্যাক্সটা এরকম করা যাবে না, ট্যাক্সটা সকলের জন্য সমহারে হবে, এটা ঠিক হবে না। তাহলে কি করতে হবে, যে নির্দিষ্ট একটি ইনকাম পর্যন্ত থাকবে করমুক্ত, এই মানুষগুলো ট্যাক্স দিতে হবে। তখন ছিল 200 টাকা পর্যন্ত করমুক্ত, যে 200 টাকা পর্যন্ত আমাদের কোনো ট্যাক্স নেই। এখন দেখেন, এখন আইনও কিন্তু আমাদের এটা বলে যে 3.5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, কোনো ট্যাক্স নেই। যেমন আইনের বেসিক প্রিন্সিপালটা হচ্ছে এখানে যে নির্দিষ্ট একটি সীমা থাকবে যেখানে কর থাকবে না, ট্যাক্স। ইনকাম ট্যাক্স আইন বর্তমানেও ঠিক একই রকম আছে। 2024-25 সালে এসে দেখি যে আমরা 3.5 লাখ টাকা ইনকাম পর্যন্ত একজন ব্যক্তির কোনো ট্যাক্স নেই। দ্বিতীয় বিধানটা ছিল এখানে যে ইনকাম যত বাড়বে, ট্যাক্স রেট তত বাড়বে। যেমন ছিল, এরপরে 200 থেকে 499 টাকা পর্যন্ত 2% ট্যাক্স। এরপরে 499 টাকার অধিক হলে 5% ট্যাক্স। তার মানে কি, প্রোগ্রেসিভ। ইনকাম যত বাড়ছে, ট্যাক্স রেট তত কিন্তু বাড়ছে। আপনি খেয়াল করেছেন কিনা, এখানে 2%, 5% এরকম। এখনো আমাদের এভাবে ইনকাম যত বাড়ে, ট্যাক্স রেটও বাড়তে থাকে। এজন্য ইনকাম ট্যাক্সকে বলা হয় একটি প্রোগ্রেসিভ ট্যাক্স, যেখানে স্ল্যাব রেট রয়েছে। ইনকাম বাড়ার সাথে সাথে করে ট্যাক্সের হারও বেড়ে যায়। যেমন এখন 5%, 10%, যেভাবে করে 30% পর্যন্ত আমাদের ট্যাক্স হচ্ছে। তার মানে এই আইন হচ্ছে আমাদের বেসিক
মূল আইন, এই আইনের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী অনেকগুলো আইন, যেমন স্বাধীনতার পরে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1922 সালের এই আইনটি ছিল স্বাধীনতার পর। তাহলে সে আইনটিও আমরা দেখেছি, সেখানেও আমাদের অনেকগুলো বিষয় ছিল। এরপরে লাস্টে আমরা জানি যে 1984 সালে আমাদের যে আইনটি ছিল, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্ট ছিল দীর্ঘদিন এরশাদ আমলে, এজন্য বলা হয় অর্ডিন্যান্স। আপনারা দেখবেন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 বলা হয়। অর্ডিন্যান্স মানে কি, যে রাষ্ট্রপতি যে আইনটি কার্যকর করে বা জারি করে, এটা হচ্ছে অর্ডিন্যান্স, মানে অর্ডার থেকে এসেছে। আর গভর্নমেন্ট, পার্লামেন্ট যে আইন তৈরি করে, এটা হচ্ছে অ্যাক্ট। আমাদের এখন বর্তমান ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এর পূর্বে ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 98। এখন হচ্ছে যে আমাদের এই দীর্ঘ 40 বছর পরে আমরা দেখলাম যে 1984 সালের পরে প্রায় 40 বছর, 39 বছর পরে, অর্থাৎ 40 বছরে পদার্পণ উপলক্ষে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 সালের আইন এসেছে। এখন আমরা যারা আজকের এই সেশনে জয়েন করেছি, আজকে খুবই আমি ক্লিয়ার করি যে আপনাদেরকে একদম সোজা সাপটা কথা বলছি, যে আপনারা যদি ইনকাম ট্যাক্স শিখতে চান বা ইনকাম ট্যাক্স আগ্রহ থেকেই তো এখানে আসছেন, তা আমাদের এখানে বেসিক কিছু বিষয় আছে, যে বিষয়গুলো জানা না থাকলে আসলে আপনি ইনকাম ট্যাক্সে কাজ করতে পারবেন না বা ইনকাম ট্যাক্স শিখতে পারবেন না। অনেকেই মনে করে যে শুধু প্র্যাকটিস দিয়ে ইনকাম ট্যাক্স শেখা যায়, বিষয়টি এরকম নয়। ইনকাম ট্যাক্স শিখতে হলে আপনার বেসিক কনসেপ্টটা লাগবে, আইনটা জানতে হবে, পাশাপাশি অ্যাপ্লিকেশন হচ্ছে প্র্যাকটিস। আমি যদি শুরুতে প্র্যাকটিস দিয়ে শুরু করি, তাহলে যেটা হবে, আপনি প্র্যাকটিস বুঝবেন কিন্তু ল বুঝবেন না। আমাদের এই ক্লাসে পিডব্লিউডি রেট অবশ্যই আছে, কারণ যখন বাড়ি নির্মাণে আমাদের বিনিয়োগ দেখাতে হয়, তখন অ্যাসেটকে আমরা ই এক্সপেন্ডিচার অনুযায়ী দিয়ে থাকি। সবগুলো আমরা অলরেডি শুরুতে বলেছি যে আমাদের কি কি আলোচনায় আছে, সেগুলো আমরা পার্ট টু পার্ট আলোচনায় করবো। যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, বেসিক কনসেপ্ট গুলো আমরা সেরে দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে আমাদের একদম ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ আমরা আলোচনা করব। আপনাদের সবকিছু দিয়ে দেওয়া হবে, নোট এবং শীট সবকিছু দিয়ে দেওয়া হবে। পাশাপাশি আপনাদেরকে তো বইটা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা যারা এখন ইনকাম ট্যাক্স শেখা শুরু করতে চাচ্ছি, তাদের একদমই ক্লিয়ার কথা যে আপনাকে আইন অবশ্যই জানতে হবে। আইন জানা ছাড়া আপনি এই ফিল্ডে প্র্যাকটিস করতে পারবেন না। অনেকেই শুধু দেখে দেখে রিটার্ন শিখে, এতে খুবই আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এবং অসংখ্য জায়গায় আমাদের ভুল পাচ্ছি। যারা আইন না বুঝে আন্দাজে কারো তার দেখেছি এভাবে রিটার্ন প্র্যাকটিস করা শিখেছে, অথবা কোনো সিনিয়র করেছে সেই আলো। এখন দেখেন আমাদের সিস্টেম কিন্তু চেঞ্জ হয়েছে, সব কিন্তু নতুন নতুন আইন, নতুন সিস্টেম। এই নতুন আইনটা আগে আমাদের জেনে তারপরে প্র্যাকটিসে যেতে, এবং আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই আমরা কেন এই বিষয়টা বা এই জিনিসটা এখানে লিখলাম এটার ব্যাখ্যা। আর আমি এই বইতে প্রতিটি টপিক বা প্রতিটি, এখানে কিন্তু ধারা অনুযায়ী কোনো আলোচনা নেই, আমাদের একদমই টপিক বেস। চাকরি রিটার্ন, সেখানে কোন কোন আইনি বিষয়গুলো আছে আমি আপনাদেরকে দেখাবো, সেইগুলো এনে তার উপর আমরা প্র্যাকটিস শুরু করেছি। এইভাবে ধারাবাহিক ভাবে আমাদের একটি ক্লাস এখানে হবে, যেখানে আমরা প্র্যাকটিস প্লাস এটা সোর্স, যে আমি একটা বিষয় লিখলাম সেটা আইনে কোথায় আছে, সে বিষয়টা আমরা কানেক্ট করে দিব, যাতে করে আপনার কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম না হয়। ওকে, এখন আসেন তাহলে আমরা এই আয়করটা কিভাবে শুরু করতে চাই। 1 নম্বর হচ্ছে, আয়কর শুরু করতে গেলে আমাদের আয়কর সম্পর্কিত যে আইনগুলো আছে, বেসিক যে বিষয়গুলো আছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রথমত আমাদের এই আয়কর সম্পর্কে লেটেস্ট যে আইনটা আছে, একটা আছে, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 বা আয়কর আইন 2023। এই আইনটা আমাদের জানতে হবে। এই আইনে 345টি সেকশন আছে, ঠিক আছে, এবং 8টি তফসিল আছে। আইন হচ্ছে একটা বিষয়ের মূল কথাবার্তা বা সাবস্টেন্টিভ কথাবার্তা, মূল বক্তব্যগুলো যা কিছু আছে সবকিছু এই আইনের মধ্যে আপনি পেয়ে যাবেন।
তাহলে আইন করলে আপনি মোটামুটি ইনকাম থেকে সবকিছু পেয়ে যাবেন। তবে আমরা আইনটা পড়ার ক্ষেত্রে ধারাবাহিকভাবে আইন পড়ব না, বা 345টি সেকশনই আমরা আলোচনা করব না, বরঞ্চ প্র্যাকটিস করতে যে যে সেকশন গুলো তার সাথে রিলেট করে বা প্রয়োজন হয়, সেই সেকশন গুলোই শুধু আমরা ওই প্র্যাকটিসের পাশাপাশি আলোচনা। এবং অনেক সময় আইন দিয়ে আপনার কিন্তু সবকিছু কভার করা যায় না। বিশেষ করে ইনকাম ট্যাক্সের মতো একটি আইন, যা শুধু আইন দিয়ে হয়। আপনি যদি দেখেন, বাংলাদেশে এই এখন বর্তমানে 1200-র মতো আইন আছে। এখন এই 1200 আইনের এগেনিস্টে আবার 800 বিধিও আছে, রুলস আছে। ও রুলস হচ্ছে আইনের ব্যাখ্যা হিসেবে কাজ করে। আইনে তো সকল বিষয় আনা সম্ভব হয় না। যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট থেকে ফর্ম আনা সম্ভব, ফর্ম আনা সম্ভব না। তখন এই যে যে আপনাকে বললো যে আইন বলবে যে আপনি আয়কর রিটার্ন সাবমিশন করতে বাধ্য। এখন আপনি চিন্তা করলেন যে আমি তো রিটার্ন সাবমিশন করতে বাধ্য, তাহলে আমি কিভাবে রিটার্ন সাবমিশন করব, কোন ফর্মে করব, এই যে যে ব্যাখ্যামূলক আপনার জিজ্ঞাসাগুলো আছে, এটাকে আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের রুলস বা বিধিমালা, এটা এনবিএ তৈরি করছে। তার মানে এরকম আমাদের আয়কর আইনের এগেনিস্টে রুলস বা বিধিমালা আছে। যদিও 2023 সালের আইনের পরে কোনো বিধিমালা আসেনি, বাট 1984 সালের যে বিধিমালাগুলো আছে, সেগুলো এখনো কিছু বিধি বলবৎ আছে বা কার্যকারিতা আছে, যেগুলো নতুন আইনের সাথে সাংঘর্ষিক নয়। এরপরে আমাদের আইন তো পড়লেন, বিধিমালাও পড়লেন। তাহলে আপনি যদি দেখেন আইনের কোনো একটা বিষয় খুঁজে, যেমন আমি একটি ফর্ম খুঁজি, বা আমার হিসাব কিভাবে সংরক্ষণ করতে হবে, আমাকে কোন দলিলটি দিতে হবে, এই সকল যে কোশ্চেন গুলো আপনার মনে আছে, যে আইন থেকে আসছে, সবগুলো আপনি রুলসে বা বিধিতে পেয়ে যাবেন। এখন আমরা প্রথমে যে কথা বলে শুরু করেছিলাম যে ইনকাম ট্যাক্সটা হচ্ছে একটি চেঞ্জেবল ল। আহ, অর্থাৎ 2023 সালে যে আইনগুলো গভর্নমেন্ট পাশ করেছে তার সিরিয়াল অনুযায়ী 12 নম্বর আইন ইনকাম ট্যাক্স। আমরা শুরুতে বলেছি যে এটা হচ্ছে একটি মোস্ট চেঞ্জেবল ল। প্রতি বছরই এই আইনটি কম বেশি চেঞ্জ হয়। কারণ কি? কারণ এটা হচ্ছে আমাদের রাজস্ব কালেকশনের সাথে সরাসরি রিলেটেড। গভর্নমেন্ট প্রতি বছর একটি বাজেট পেশ করে, বাজেটে একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। এই পরিকল্পনার রাজস্ব হচ্ছে মেইন একটি পার্ট, যার 85, এবার 61% শুধুমাত্র এনবিআর কালেক্ট করে দিচ্ছে। তো সেখানে তাদের ট্যাক্সের রেট, সারচার্জ, তারপরে অব্যাহতি, এই যে ট্যাক্স রিলেটেড যত বিষয়গুলো আছে, প্রতি বছর এনবিআর এসে এই বিষয়গুলোকে হাত দেয়, শুধুমাত্র তার রেভিনিউ কালেকশনকে ইনশিওর করার জন্য। তাহলে এখানে এসে দেখেন, যদি আমরা আপডেট ইয়ারে, যেমন এখানে 2024 অর্থায়ন 2024 চলে আসছে, সেই 24টা আমাদের জানতে হবে। অলরেডি আপনাদের বিলের কপিটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এখানে সেখানে আপনি জানতে পারবেন যে এবছর আমাদের কর হার কত। যেমন কর হারে কিছু চেঞ্জ আসছে, আমি বলেছি। আজকে হয়তো বা আপনাদের সেটা যদি দেখাবো, দেখাই আজকে আমাদের বিষয়টা চলে আসবে। এরপরে বিনিয়োগ, কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাবে, কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যাচ্ছে না, সার চার্জের বিষয় বা আইনের কোনো পরিবর্তন। দেখেন এখানে কিন্তু আইনের অনেকগুলো ক্লজ এবার কিন্তু অল্প অল্প করে চেঞ্জ করা হয়েছে। যেমন টিডিএস এর কয়েকটি বিষয়, এই সকল কিছু চেঞ্জ হয়েছে ফিনান্স অ্যাক্ট 2024-এর মধ্যে। তাহলে আপনাকে এটাও শিখতে হবে। তাহলে আমাদের প্রথমে দেখেন কনসেপ্ট হচ্ছে আমরা আইনটা শিখবো, আইনের পাশাপাশি ফর্ম বা ব্যাখ্যামূলক বিষয়গুলো প্রয়োজন হলে আমরা রুলসে চলে যাব। যদি আমরা আপডেট জানতে চাই, রিসেন্ট আমাদের ট্যাক্স রেট কি, রিসেন্ট আমাদের ঘটনাগুলো কি, তাহলে আমাদের ফিনান্স অ্যাক্টে চলে যেতে হবে। এবং যদি আমরা দেখতে চাই যে হঠাৎ করে এনবিআর আজকে চিন্তা হলো যে একটি চেঞ্জ করা দরকার, কারণ অর্থায়ন তো বছরে একবার হবে। যেমন 23 সালের আইন হয়ে যাওয়ার পরে আমাদের 36 বার এই 23 সালের মধ্যেই, ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই এই আইনটাকে চেঞ্জ করা হয়েছে। 36 বার চেঞ্জ মানে হচ্ছে 36টা এসআরও জারি করা হচ্ছে। তাহলে দেখেন, এসআরও মানে হচ্ছে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, ইটস আ সাবঅর্ডিনেট ল, যেটা
আইন হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি একদম সেম আইনের যে ইম্প্যাক্ট আছে এখানেও সেম ইম্প্যাক্ট, যেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ল। এই যে যে আমাদের 36টি এসআরও হলো, আপনারা কি জানেন যারা ট্যাক্সে কাজ করছেন যে 36টি এসআরও কি কি? এটা আপনাদের জানতে হবে। আইনের পরে শুধু আইন জানলেন, এখন আইনের তো চেঞ্জ হয়েছে এসআরও এর মাধ্যমে। যেমন এই আইনে আমাদের কোনো ফাইনাল ট্যাক্সের বিধানই ছিল না, আপনারা জানেন, কিন্তু পরবর্তীতে তিনটে এসআরও হয়, এসআরও 9, 16 এবং 24। এই তিনটা এসআরওর মাধ্যমে আমাদের ফাইনাল ট্যাক্সের বিধানকে নিয়ে আসা হয়। আবার এই যে উৎসে করে যে বিধিমালা লাস্ট আপডেট হলো 36 নম্বর এসআর, সেখানে নতুন করে উৎসে করের একটি রেট সম্বলিত বিধিমালা চলে এসেছে। তার মানে এভাবে করে আমাদের আইনটি প্রতিনিয়ত যে চেঞ্জ গুলো হচ্ছে, ডে বাই ডে চেঞ্জ গুলো যেটা হচ্ছে, এটা হচ্ছে এসআরও। তাহলে আমাদের এসআরও গুলো দেখতে হবে। এই চারটি হচ্ছে মূল জিনিস। 1 নম্বর অ্যাক্ট, রুলস, ফিনান্স অ্যাক্ট, এসআরও। এই চারটির উপর ডিপেন্ড করে আপনাদের মূলত ট্যাক্সের সকল কার্যাবলী চলে। এর ছাড়াও যদি আপনি ইনকাম ট্যাক্সের যারা হাইকোর্ট প্র্যাকটিস করতে চান, হাইয়ার স্টাডি করতে চান ইনকাম ট্যাক্স, তাহলে আরো দুইটি বিষয় আপনি শিখতে পারেন। একটাকে বলা হয় কেস ল বা বিচারিক সিদ্ধান্ত, জুডিশিয়াল ডিসিশন। এটা কখন হয়? যখন এনবিআর এর সাথে কোশ্চেন অফ লতে এনবিআর এর সাথে একজন করদাতার কোনো কনফ্লিক্ট অ্যারাইজ হয়। এই যে অ্যারাইজ হলে লাস্ট ডেস্টিনেশন হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এটা চলে যেতে পারে। হাইকোর্ট ডিভিশনে যখন এরকম কোনো ঘটনা ঘটে, তখন তিনি কিন্তু একটি রায় দিয়ে দেন, হাইকোর্ট ডিভিশন একটি রায় দিয়ে দেন, জুডিশিয়াল ডিসিশন দিয়ে দেন। এই জুডিশিয়াল ডিসিশনটা পরবর্তীতে আইন হিসেবে কাজ করে। তা এরকম আমাদের অনেকগুলো জাজমেন্ট আছে হাইকোর্ট। এটা আপনি কোথায় পাবেন? এটা 2006 সাল পর্যন্ত আপনি যদি খুঁজেন জাজমেন্ট গুলো, তাহলে আপনি একটি বই পাবেন যেটার নাম হচ্ছে বিটিডি বাংলাদেশ ট্যাক্স, বিটিডি বাংলাদেশ ট্যাক্স ডিসিশনস। বিটিডি তে আপনি এটা পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে বাংলাদেশ ট্যাক্স ডিসিশনস। আপনারা যারা এই সম্পর্কে হায়ার স্টাডি করতে চান এটা লিখে রাখতে পারেন। তাহলে বাংলাদেশ ট্যাক্স ডিসিশনস, সেখানে আপনি সকল বিচারিক সিদ্ধান্তগুলো পেয়ে যাবেন। আর 2006 সালের পরে যদি আপনি খুঁজেন যে এই জাজমেন্ট গুলো বা বিচারিক সিদ্ধান্ত গুলো আপনি কোথায় পাবেন, তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের কর আদালত আবু আমজাদ সাহেবের লেখা একটি বই। সেখানে টোটাল তার এই পর্যন্ত 32টি খণ্ডে বের করেছে। এই 32টি ভলিউম আছে, এই 32টি খণ্ডে এটা পেয়ে যান। আর ভ্যাটের ক্ষেত্রে আপনাদের ভ্যাট জাজমেন্ট ডিএলআর 33 ইয়ার্স একটা বের করেছে, ভ্যাট প্রফেশনাল ফর্ম, সেখান থেকে পেয়ে যান। এরকম ভাবে বিচারিক সিদ্ধান্ত যেগুলো আসে আমাদের, সেগুলো আমাদের আইন হিসেবে কাজ করে। অতএব আমাদের এই জিনিসটা যারা শিখতে চান, আমি সবাইকে বলছি না, যারা একদম জেনারেল, যারা নিজের রিটার্ন পূরণ করবে তাদের জন্য এই বিষয়টি জরুরি না, বাট যদি কেউ ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হয়ে থাকেন, আইটিকু হয়ে থাকেন বা অ্যাডভোকেট হয়ে থাকেন, আমাদের এখানে জয়েন করেছেন, তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটি ডকুমেন্ট আছে যে ডকুমেন্ট সম্পর্কে আমি বলে থাকি, এটা শুধুমাত্র একটি ক্ষেত্রে ইউজ করা হয়, এই জন্য খুব গুরুত্বপূর্ণ না, বাট যারা প্র্যাকটিশনার আছেন জেনে রাখা ভালো। আপনি যে না জানেন তাহলে অনেক সময় অনেক ভুল করে ফেলেন, আমরা দেখেছি এই পারপাজে অনেক ভুল হয়েছে। এটা হচ্ছে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। একটা 38টা রাষ্ট্রের সাথে আমাদের গভর্নমেন্টের একটি কন্ট্রাক্ট আছে। এই কন্ট্রাক্টটি হচ্ছে, এই এগ্রিমেন্টে হচ্ছে, যদি আপনার আরেকটি রাষ্ট্রে, যেমন আপনার দুবাই বিজনেস আছে, ইতালি বিজনেস আছে, ধরেন আপনার একটা বিজনেস ইতালিতে, এখন ইতালিতে আপনি 10 লাখ টাকা ইনকাম করছেন, সেই 10 লাখ টাকাই আপনি আবার এদেশে নিয়ে এসেছেন। এখন যেহেতু এদেশে আপনি নিয়ে এসেছেন, তাহলে এই দেশের উপর আপনাকে ট্যাক্স আছে। বা ইতালিতে তো বিজনেস করেছেন, ইতালিতেও আপনার ট্যাক্স দিতে হয়েছে, তখন আপনার ডাবল ট্যাক্সেশন হয়ে যাচ্ছে। এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের একটি এগ্রিমেন্ট আছে, এটার নাম হচ্ছে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টে 38টা রাষ্ট্রের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে যে আপনার দেশে যদি ট্যাক্স দেওয়া থাকে একটি ইনকামের উপরে, সেই ইনকামের উপরে সেকেন্ড টাইম আমার দেশে ট্যাক্স নাই, ট্যাক্স দেওয়ার প্রয়োজনীয়তা নাই। এবং এখানে খুবই এটা বড় ভলিউম দেখবেন, এটা অনেকে বই দেখে ভয় পেতে পারেন, ভয় পাওয়ার কিছু কারণ নাই, এটা আমরা টেকনিক বলে দিব। এটা কি দেখবেন আপনি?
এখানে জাস্ট একটি কথা আছে, মানে এখানে নাম থাকা অর্থ হচ্ছে যে আপনার ওই দেশের ইনকামের উপরে এই দেশের ট্যাক্স। তাহলে 38টা রাষ্ট্রের নাম শুধু সামারি পেজটা দেখলে আপনি মূল ঘটনা কি। সব চুক্তির মূল বক্তব্য এটা, একটাই বক্তব্য আমি বলে দিলাম। এরপরে আমাদের এই যে সকল বিষয়গুলো আছে এটার উপর করে প্রতি বছর এনবিআর ট্যাক্সটাকে সহজ করার জন্য একটা পরিপত্র, একটা নির্দেশিকা জারি করে। এটা কোনো নতুন আইনও না, নতুন কোনো ডকুমেন্ট না, এটা হচ্ছে এই যে 4টি বিষয় বা 6টা বিষয় আমরা আলোচনা করলাম, একটি সামারি সহজ ভাষায় লেখা। তবে এই পরিপত্র দিয়ে বা নির্দেশিকা দিয়ে আপনি সকল রিটার্ন পূরণ করতে পারবেন, বিষয়টা এরকম নয়। সেখানে অনেক গ্যাপ রাখা। তাহলে আমাদের মূলত এই বিষয়গুলো জেনেই ট্যাক্স প্র্যাকটিস করতে হবে বা ট্যাক্সে আসতে। আমি এখানে যারা আছেন সবাইকে আমরা এতটুকু অনুরোধ করি, যারা ট্যাক্স শিখতে যাচ্ছেন বা এই প্রফেশনে আসতে যাচ্ছেন, আর তাদেরকে অবশ্যই আমাদের কি করতে হবে, ওই আইনগুলো জানার পাশাপাশি আপনাদের এনবিএর এর ওয়েবসাইটে একটু ভিজিট করুন। তাহলে আপনি স্মার্ট ট্যাক্স প্র্যাকটিশনার হতে পারবেন। মানে সেখানে রেগুলার ইনফরমেশন চলে আসে। আজকে টিএসআরও হলো, ইনফরমেশন ওখানে পেয়ে যান। এভাবে করে আপনাকে রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে ইনকাম ট্যাক্সটা খুব পারাটা খুবই কঠিন হয়ে যায়। আমরা এই বছরে যেমন ট্যাক্সের রেটের কিছু পরিবর্তন দেখছি, আপনাদের আজকে তো খুব একটা বেশি আলোচনা করব না, জাস্ট ট্যাক্স রেটের কি পরিবর্তনটা আছে এটা আজকে দেখাবো। এর আগে আমাদের মনে হয় কয়েকজনের কোশ্চেন আছে, হ্যান্ড রাইজ করে আছেন, একটু কোশ্চেনের সুযোগ দিই আমরা। তাহলে আমরা দেখলাম যে যদি আমরা ইনকাম ট্যাক্স শিখতে চাই তাহলে এই সকল বিষয় আমরা শিখব। এবং আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে রিটার্ন কি, রিটার্ন দাখিল কিভাবে করতে হয়, এগুলো সবই আমাদের টপিক। আগামী ক্লাস থেকে আমরা টপিক ওয়াইজ একদম প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার ওয়াইজ এভাবে আলোচনা করব। আজকে জাস্ট আপনাদের যে পরিবর্তনগুলো আসছে নতুন 2024-25 কর বছর, সেখানে ট্যাক্স রেটের একটি পরিবর্তন আসছে। এই ট্যাক্স রেটের পরিবর্তনটা আমরা একটু বলি। যে করমুক্ত সীমা যেটা ছিল এখানে কোনো পরিবর্তন আসে নাই। করমুক্ত সীমা ছিল পুরুষের জন্য 3.5 লাখ পর্যন্ত, মহিলার জন্য 4 লাখ, প্রতিবন্ধ এবং তৃতীয় লিঙ্গ 4,75,000, যোদ্ধাহত বক্তৃত 5 লাখ টাকা। এটাই কোনো পরিবর্তন আসে নাই, আগের 23-24-এর মতোই আছে। শুধুমাত্র ট্যাক্স রেটে পরিবর্তন আসছে, মানে স্ল্যাব রেটে। আমাদের ট্যাক্স রেগুলার রেট, আমাদের এই আইনে টোটাল 5 ধরনের ট্যাক্সের কথা বলা হয়েছে। এটা আমরা পাবো যে একটা হচ্ছে রেগুলার ট্যাক্স, মিনিমাম ট্যাক্স, ফাইনাল ট্যাক্স, এক্সামশন ট্যাক্স, রিডিউস ট্যাক্স। এই 5 ধরনের ট্যাক্সের কথা টোটাল আমাদের এই আইনে বলা হয়েছে, নতুন আইন। রেগুলার ট্যাক্স যেটা, এটাই আমাদের রেটগুলো আমাদের পরিপত্রে দেওয়া আছে, আমাদের নতুন যে ফিনান্স অ্যাক্ট সেখানে উল্লেখ করা আছে। সেখানে আমরা দেখি যে এখানে ট্যাক্সের স্ল্যাব রেটটা আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। যেমন আমাদের প্রথম 3.5 লাখ টাকা শূন্য, এটা ঠিক আছে। এরপরে 1 লাখ টাকা 5%, এটাও ঠিক আছে, এই দুটো আগের মতোই আছে। এরপরে এখানে ছিল 3 লাখ, বলছে পরবর্তী 4 লাখ, এটা স্ল্যাব রেট, যে প্রথম 3.5 লাখ টাকা ইনকাম করলে শূন্য, পরবর্তী 1 লাখে 5,000, মানে 4.5 লাখে একজন ব্যক্তির 5,000 টাকা ট্যাক্স, এটাও ঠিক আছে। এর পরবর্তী 4 লাখ মানে হচ্ছে, যদি আপনি দেখে যে পরবর্তী চার লাখ বলতে আমাদের এখানে 4.5 লাখের পরবর্তী 4 লাখ, এর যে মাঝের অংশটা আছে তার উপর হচ্ছে 10%। এটা আমাদের একটু চেঞ্জ আসছে, যে পরবর্তী 4 লাখে 10%, আগে এখানে ছিল 3 লাখে 10%, এটা চেঞ্জ আসছে। এবং পরবর্তী 5 লাখে 15%, পরবর্তী 5 লাখে আমাদের 15%, এইগুলো চেঞ্জ আসছে। এবং পরবর্তী 5 লাখে 20%, এটা দেখেন আইনে। এর অবশিষ্ট, এর বাকি যে 20 লাখ, এটির উপর হচ্ছে 25%। এবং 20 লাখের পরে অবশিষ্ট অংশের উপর 30%, এই 30% আমাদের নতুন বিষয়। আগের বছরে হাইয়েস্ট রেট ছিল 25%। তার মানে যদি, ফর এক্সাম্পল, যদি একজন ব্যক্তির 50 লাখ টাকা ইনকাম, তাহলে তার ট্যাক্সটা কিভাবে হবে? এবার আপনি একটু চিন্তা করেন, দেখেন প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত এই ব্যক্তির ইনকাম ট্যাক্স হচ্ছে শূন্য।
তাহলে কর রেটও শূন্য, করের হারও শূন্য। এর পরবর্তী 1 লাখ টাকা মানে 4.5 লাখ টাকা, এই ব্যক্তির ট্যাক্স হচ্ছে 5,000। এর পরবর্তী 4 লাখ মানে 3.5 আর 4, 4.5 আর 4, 8.5 লাখ টাকায় ট্যাক্স হচ্ছে এই 4 লাখ টাকা 40,000, আর আগে 4.5 লাখ টাকায় 5,000, মানে 4.5 লাখ টাকায় ট্যাক্স হচ্ছে মূলত 45,000। এরপরে দেখেন পরবর্তী 5 লাখ, মানে এখানে 8.5 আর 5, 13.5 লাখ টাকায় ট্যাক্স হচ্ছে, এখানে হচ্ছে 75 আর আগে হচ্ছে তার 45, মানে 1,20,000। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে এই আগে হয়ে গেল 8.5, 13.5 লাখ টাকায় ট্যাক্স হচ্ছে 1,20,000। এরপরে 5 লাখ মানে 18.5 লাখ টাকায় ট্যাক্স হচ্ছে, এরপরে 5 লাখে 20% ছাড়ে 1 লাখ টাকা, আর আগে ছিল আমাদের 1,20,000, তাহলে মানে 2,20,000 টাকা ট্যাক্স এই পর্যন্ত যদি আপনি কাউন্ট করেন। এর পরবর্তী 20 লাখ, এটা হচ্ছে 25%, মানে 5 লাখ টাকা। তাহলে এখানে ট্যাক্স হচ্ছে আমাদের 25 লাখে, 20 লাখে 5 লাখ। এখন দেখেন তাহলে আমাদের টোটাল এখানে স্ল্যাব রেটে ইনকাম দাঁড়ালো হচ্ছে 3.5 লাখ করমুক্ত, আর বাকি হচ্ছে এখানে 35 লাখ টাকা। এই টোটাল 38,50,000 টাকার উপরে একজন ব্যক্তি ট্যাক্স হয় 7,20,000 টাকা। এটা মোটামুটি আমাদের মনে রাখতে হবে। একটা ট্যাক্স বোঝার ক্ষেত্রে, ট্যাক্স রেট বোঝার ক্ষেত্রে মনে রাখতে হবে আইনে 3টা ধাপে ট্যাক্স আরোপ। নাম্বার ওয়ান হচ্ছে ট্যাক্স এক্সামশন, নির্দিষ্ট একটি অঙ্ক পর্যন্ত একজন ব্যক্তির কর অব্যাহতি থাকে, তার উপর ট্যাক্স হয় না। যেমন এই পুরুষের ক্ষেত্রে 3.5 লাখ টাকার উপরে কোনো ট্যাক্স নেই, মহিলার ক্ষেত্রে 4 লাখ টাকার উপরে কোনো ট্যাক্স নেই, এর অতিক্রম করলে ট্যাক্স হবে। এরপরে দেখেন আপনি হিসাব করে, চল 35 লাখ টাকা আছে, 20 আর 5 25 আর 5 30 আর 5 35 লাখ টাকায় একজন ব্যক্তি ট্যাক্স মূলত 7,20,000। তার মানে তার ইনকাম 35 লাখ টাকা হলে 3.5 লাখের পরে 35 লাখ মানে 38,50,000 হলে একজন পুরুষের ট্যাক্স হয় 7,20,000। আর একজন মহিলার 39 লাখ টাকা ইনকাম হলে ট্যাক্স হয় 7,20,000। এভাবে করে আমরা একটা স্ল্যাব রেট পেয়ে যাই, 35 লাখ টাকা একটা স্ল্যাব রেট আছে। এই 35 লাখের ট্যাক্স হচ্ছে 7,20,000, আর সাথে অব্যাহতি যোগ হয়ে যাবে। এরপরে বাকি যে অংশ, এটাকে বলা হয় ফ্ল্যাট, সেখানে আছে 30% ট্যাক্স। অর্থাৎ এখানে যদি 50 লাখ টাকা এই ব্যক্তির ইনকাম ধরি, তাহলে আমাদের 38,50,000 পর্যন্ত ট্যাক্স আসে 7,20,000, আর বাকি রয়েছে দেখেন 11,50,000 টাকা। এই বাকি যে 11,50,000 টাকা এই ব্যক্তি রয়েছে, এটার উপর ট্যাক্স হচ্ছে 30% হারে, তার মানে হচ্ছে 3,45,000। তাহলে আমরা আবার একটু রিক্যালকুলেশন করি। প্রথমে আমাদের একটা অব্যাহতি রেট থাকবে, যেখানে ট্যাক্স রেট হচ্ছে 0 আর কোনো ট্যাক্স নেই। এটা হচ্ছে 2024-25 আমাদের নতুন যে আইনটা হলো, নতুন যে অর্থ আইন হলো 24-25-এর আগেরটা। তাহলে এই 24-25-এ প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত পুরুষের জন্য ট্যাক্স শুরু। এর পরবর্তী স্ল্যাব রেট, এটাকে স্ল্যাব রেট বলে, এখানে 35 লাখ টাকার একটা রেট আছে। আপনি দেখেন 1 আর 4 5 আর 5 10 আর 5 15 আর 20, 35 লাখ টাকা। এই 35 লাখ টাকায় মূলত একজন ব্যক্তি ট্যাক্স হয় 7,20,000। কিভাবে হলো? এই 35 লাখ টাকার প্রথম 1 লাখে ট্যাক্স 5,000, পরবর্তী 4 লাখে ট্যাক্স 40,000, পরবর্তী 5 লাখে ট্যাক্স 15% হারে 75,000, পরবর্তী 5 লাখে 20% হারে 1 লাখ, পরবর্তী 20 লাখে 25% হারে 5 লাখ টাকা। তাহলে আমরা দেখা যাচ্ছে এই 35 লাখ টাকায় একজন ব্যক্তি ট্যাক্স হয় 7,20,000। যদি এই ব্যক্তি নারী হয়ে থাকতেন, তারও এই 35 লাখ টাকায় ট্যাক্স হতো 7,20,000, আর তিনি 4 লাখ অব্যাহতি পেতেন, মানে 35 আর 4 39 লাখ টাকায় তার ট্যাক্স 7,20,000। তাহলে এভাবে করে আমরা একজন ব্যক্তি ট্যাক্সটা খুব সহজে বের করতে পারি। এবং এই 35 লাখ প্লাস হচ্ছে অব্যাহতি, দুটো মিলে মহিলার ক্ষেত্রে হলে 39 লাখ পর্যন্ত ট্যাক্স 7,20,000, বাকি
11 লাখ ছিল, 11 লাখের উপর 30%। এখানে ছিল বাকি 11,50,000। তাহলে বাকি 11,50,000 30%, 3,45,000। এখানে আহ সাধারণত যারা মধ্যবিত্ত তাদের ট্যাক্স কিন্তু কমেছে, কারণ এখানে 3 লাখ টাকা পর্যন্ত 10% ছিল, এরপর 15%। তার মানে এখানে যারা ইনকাম করবে, যাদের ইনকাম 8 লাখ টাকা পর্যন্ত, 8.5 লাখ টাকা পর্যন্ত, তারা ট্যাক্স কিছু কম দেবে, ট্যাক্স কিছু কমেছে। বাস্তবিক অর্থে তাদের ট্যাক্সটা কমেছে এবার। কিন্তু যারা খুব বেশি ইনকাম, এই যে আগে ছিল 16.5 লাখ টাকা পর্যন্ত আমাদের এই 20% স্ল্যাব, এখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে এর বেশি হলে আমাদের কিন্তু 25% হচ্ছে, এবং যদি 35 লাখ টাকা ক্রস করে তাহলে কিন্তু আমাদের এক্সামশনের পরে ট্যাক্স আপনি 30% হচ্ছে, আগে 30% হতো না। তার মানে আগে যাদের ইনকাম এই 38,50,000-এর বেশি, তাদের কিন্তু ট্যাক্স এবার বেশি হবে আগের তুলনায়। আর যাদের ইনকাম কম তাদের ট্যাক্স কিন্তু বাড়ছে না। মানে যারা বেশি ইনকাম তাদেরকে এই আইনি ট্যাক্সটাকে বেশি দিতে হচ্ছে। এবং দেখেন আপনি তাহলে এই ব্যক্তির ট্যাক্স হলো এই 50 লাখে, টোটাল 50 লাখে এই ব্যক্তির ট্যাক্স হয়ে যায় 10,65,000 টাকা। আগে যেটা 10,32,000 বা 10,30,000 টাকার মতো হতো, এটা প্রায় 30,000 টাকার ট্যাক্স তার বেড়ে যাচ্ছে এই নতুন অর্থ বছর। তার মানে এখানে যারা বেশি ইনকাম করছেন তাদের ট্যাক্সটা বাড়ছে, আর যারা আগের মতো ইনকাম মানে কম ইনকাম, তাদের ট্যাক্সটা কিন্তু খুব বেশি পরিবর্তন আসে নাই, বা খুব বেশি তাদের ট্যাক্সটা বাড়ছে। নতুন আইনে এরকম কিছু চেঞ্জ কিন্তু আসছে, যেমন ট্যাক্স রেটে চেঞ্জ আসছে, বাড়ি ভাড়ার ইনকামের চেঞ্জ আসছে। ইনকাম ট্যাক্সে যারা কাজ করে তাদের প্রতি বছর হলে অন্তত একটা কোর্স করা দরকার এই জুলাইয়ের পরে, আপডেটের পরে। তা আমরা সেভাবেই আপনাদের কোর্সটাকে ডিজাইন করেছি, যাতে আপডেট সহ আপনারা সব বিষয়গুলো পেয়ে যান। আমাদের দেখেন এই অধ্যায়গুলো কিভাবে সাজানো হয়েছে, এটা তো প্রথম অধ্যায় দেখলাম।